পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা ৪৯। কলেজ ক্যাম্পাসের সামনে রাস্তাটা আজও আগের মতোই ব্যস্ত। চারিদিকে স্টুডেন্টের ভিড়, কারো হাতে বই, কেউ বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে, আবার কেউ তাড়াহুড়া করে বাস ধরার জন্য এগিয়ে যাচ্ছে। এই ভিড়ের মাঝেই কালো রঙের একটা গাড়ি বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতর বসে আছে আহিল। আজ সে অফিসে যায়নি। অন্তত অফিসের জন্য সে ফর্মাল সাজে প্রতিদিন বের হয়। আজ সেটা নেই। কালো শার্ট আর ব্ল্যাক প্যান্ট, তাকে আজ অন্যরকম লাগছে। মুখটা আগের মতোই গম্ভীর, কিন্তু চোখে মুখে আজ অদ্ভুত একটা শান্ত ভাব। প্রায় ২০ মিনিট অপেক্ষার পর কলেজ ছুটি হয়। এক এক করে সবাই বের হতে শুরু করে। রিমিশাও ধীরে ধীরে গেট পেরিয়ে বেরিয়ে আসে। হাতে ব্যাগ, মাথায় হিজাবটা হালকা এলোমেলো। মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে সেই চেনা কোমলতা। বাইরে বের হতেই তার চোখ গিয়ে থামে আহিলের উপর। আহিল গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রিমিশা একটু অবাক হয়। সে সামনে এগিয়ে আসতে আহিল গম্ভীর কণ্ঠে বলে, গাড়িতে উঠে বসো। আহিলকে এভাবে দেখে রিমিশা না চাইলেও জিজ্ঞেস করে ফেলে, কি হয়েছে? আপনি আজ অফিসে যাননি? আহিল ভ্রু তুলে বলে, কেন? রিমিশা একটু ইতস্থ করে বলে, না মানে, আপনি তো অফিসে সবসময় ফর্মাল প্যান্ট শার্ট আর ব্লেজার পরে যান। আহিল ঠান্ডা গলায় বলে, তোমাকে বলবো আমি কি করব না করব? তারপর দরজা খুলে আবার বলে, চুপচাপ গিয়ে গাড়িতে বসো। রিমিশার সঙ্গে সঙ্গে ঠোঁট ফুলিয়ে ফেলে। আপনি কখনো সুন্দর করে কথা বলতে পারেন না? আমি যাব না আপনার গাড়িতে করে। আহিল এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তার ঠোঁটের কোণে হালকা হাসি। ঠিক আছে, তাহলে আর কি করার, কোলে করে গাড়িতে উঠাতে হবে এখন। কথাটা শুনেই রিমিশার চোখ বড় বড় করে তাকায়। আহিল আরও এক পা সামনে বাড়াতেই সে তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠে বসে। একে এভাবে দৌড়ে গাড়িতে উঠতে দেখে আহিলের ঠোঁটে চাপা হাসি ফুটে ওঠে। তারপর সে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়িটা ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে সামনে এগিয়ে যেতে থাকে। প্রথমে রিমিশা ভেবেছিল হয়তো কোথাও কাছাকাছি যাবে, কিন্তু সময় যত গড়াতে থাকে তার কৌতূহল তত বাড়তে থাকে। প্রায় ১ ঘন্টা ধরে আহিল একদম নিশ্চুপ হয়ে গাড়ি চালাচ্ছে। রিমিশা পাশ থেকে কয়েকবার জিজ্ঞেস করেছে, আমরা কোথায় যাচ্ছি, আর কত দূর? আপনি কিছু বলছেন না কেন? কিন্তু আহিল একবারও উত্তর দেয় না। সে গাড়ি চালিয়ে যাচ্ছিল। শেষমেশ শহরের কোলাহল ছেড়ে তারা একটা নিরিবিলি এলাকাতে এসে পৌঁছায়। জায়গাটা অন্যরকম শান্ত। চারপাশে সবুজ গাছপালা, হালকা বাতাস আর ছোট ছোট ঝুমঘরের মতো সাজানো কাঠের কটেজ। দূর থেকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। গাড়ি থামতেই রিমিশা অবাক হয়ে চারদিকে তাকাতে থাকে। তার চোখে মুখে স্পষ্ট বিস্ময়। সে গাড়ি থেকে নামতেই এক এক করে কয়েকজন ওয়েটার এগিয়ে আসে। প্রত্যেকের হাতে একটা করে গোলাপ। তারা হাসি মুখে রিমিশার হাতে ফুলগুলো তুলে দেয়। রিমিশা পুরো হতভম্ব হয়ে যায়। তারপর আরও একটু ভেতরে যেতেই কয়েকটা মেয়ে এসে হাতে করে সূর্যমুখী ফুল তার হাতে দিয়ে যায়। ফুলগুলো পেয়ে রিমিশা যেন আনন্দে আত্মহারা হয়ে যায়। মুহূর্তেই তার চোখ দুটো চিকচিক করে ওঠে। আহিল কিছু না বলে শুধু ওর প্রতিক্রিয়া দেখছিল। তার চোখে তখন তৃপ্তি স্পষ্ট। এরপর আহিল রিমিশাকে নিয়ে একটা জুম ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ধীরে ধীরে দরজাটা খুলতেই রিমিশা যেন বিস্ময়ের চরম সীমায় পৌঁছে যায়। ঘরটা পুরো সাজানো। চারদিকে ছোট ছোট ফেয়ারি লাইট, গোলাপের পাপড়ি, সুগন্ধি মোমবাতি আর সুন্দর করে সাজানো টেবিল। সব কিছু এত নিখুঁতভাবে সাজানো ছিল যে মনে হচ্ছিল কোনো সিনেমার দৃশ্য। রিমিশা ধীরে ধীরে ঘুরে পিছনে তাকায়, আর তাকিয়েই থমকে যায়। আহিল বড় একটা ফ্লাওয়ার বুকেট হাতে দাঁড়িয়ে আছে। বুকেটটার মাঝখানে চকচক করছে একটা ডায়মন্ড রিং। মুহূর্তে রিমিশার চোখ ভিজে ওঠে। এত বড় সারপ্রাইজ সে জীবনে কখনো পায়নি। কি বলবে সেটাও যেন বুঝতে পারছিল না। ঠিক তখনই আহিল নরম গলায় বলে ওঠে, হ্যাপি বার্থডে আদরিনী। কথাটা শুনেই রিমিশার বুকটা কেমন যেন কেঁপে ওঠে। আহিল ধীরে ধীরে রিংটা নিয়ে তার হাতে পরিয়ে দেয়। একটার পর একটা শখ খেয়ে রিমিশা যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর সে ধীরে বলে ওঠে, আপনি জানলেন কিভাবে আজ আমার জন্মদিন? আহিল হালকা হেসে বলে, তুমি তো আমাকে বলনি। কাল তোমার আব্বু আম্মুর সঙ্গে কথা বলার সময় শুনে ফেলেছি। একটু থেমে আবার বলে, তাই সামান্য এই আয়োজন। রিমিশা চোখের পানি সামলাতে সামলাতে তাকিয়ে থাকে তার দিকে। তারপর আহিল আবার বলে, কথা পরে হবে, আগে চলো কেক কাটি। এরপর সে রিমিশাকে নিয়ে কেকের টেবিলের সামনে যায়। রিমিশা আগে কেক কেটে আহিলকে খাইয়ে দেয়। সেখানে উপস্থিত সব ওয়েটার তখন একসঙ্গে বলে ওঠে, হ্যাপি বার্থডে। রিমিশা লজ্জা আর আনন্দে একসঙ্গে হেসে ফেলে। তারপর একে একে সবাইকে কেক খাইয়ে দেয়।
কেক কাটার কিছুক্ষণ পর আবার একটা বড় কার্টুন নিয়ে আসা হয়। কার্টুন দেখে রিমিশা অবাক হয়ে যায়। এত বড় বক্সে কি আছে বুঝতেই পারছিল না। আহিল এসে বলে, খুলে দেখো। রিমিশা ধীরে ধীরে খুলতেই আবারও শক খায়। ভেতরে সুন্দর করে রাখা পুরো 22টা শাড়ি। প্রতিটা শাড়ির রং আর ডিজাইন আলাদা, কোথাও সফট প্যাস্টেল, কোথাও গাঢ় জমকালো রং। রিমিশা বিস্ময়ে তাকিয়ে বলে, এতগুলো শাড়ি? তারপর আহিলকে জিজ্ঞেস করে, আপনি এতগুলো শাড়ি আনলেন কেন? আহিল একদম স্বাভাবিক গলায় বলে, দোকানের সবগুলি ভালো লাগছিল, বুঝতে পারছিলাম না তোমাকে কোনটাই বেশি সুন্দর লাগবে। তারপর হালকা হেসে বলে, তাই ভাবলাম সবগুলোই নিয়ে নিই। রিমিশা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। আমি কি শাড়ি পরতে পারি? সমস্যা নেই, আমি পরিয়ে দেব। রিমিশা এবার চোখ বড় বড় করে বলে, কি আপনি শাড়ি পরাতেও জানেন? আহিল ঠোঁটের কোণে হাসি টেনে বলে, হ্যাঁ, ওই একটু একটু ইউটিউব দেখে শেখা। তারপর আরও নিচু গলায় চোখ করে, তোমার জন্য প্রয়োজন হলে পুরোটা শিখে নেব। কথাটা শুনে রিমিশার মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। এরপর তারা সেখানেই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে। অনেকক্ষণ গল্প, হাসাহাসি আর ছোট ছোট মুহূর্তে সময় কাটে তাদের। আজকে পুরো দিনটাই যেন রিমিশার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটা হয়ে উঠেছিল। এইদিকে ড্রাইভার রিমিশার কলেজে গিয়ে তাকে খুঁজে পায় না, কারণ সে আসতে একটু দেরি করে ফেলেছিল। তাই দ্রুত সাফায়েত পাটোয়ারিকে ফোন দেয়। কথাটা শুনে তিনি চিন্তিত আর অস্থির হয়ে পড়েন। রিমিশা একবার কিডন্যাপ হয়েছিল, সেই ভয়টা এখনও পুরোপুরি যায়নি। ফরিদা বেগম ফোন দিলে তিনিও বলেন, বাসায় তো আসে নাই। মুহূর্তের মধ্যেই সবাই দিশেহারা হয়ে পড়ে। এরপর আহিলকে ফোন করা হয়। আহিল ফোন করতেই সাফায়েত পাটোয়ারি রাগী গলায় বলেন, রিমিশা কোথায়? আহিল একদম শান্ত স্বরে উত্তর দেয়, আমার সঙ্গে। কথাটা শুনে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু পরক্ষণেই সাফায়েত পাটোয়ারি রেগে বলেন, তুমি ওকে নিয়ে গেছো, একবার বলতেও পারলা না? আমরা কত চিন্তায় ছিলাম জানো? আহিল গম্ভীর কণ্ঠে বলে, চিন্তা করছো ভালো কথা, আমার বউ আমি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাব। একটু থেমে আবার বলে, আর তুমি তোমার বউ নিয়ে চিন্তা করো। কথাটা বলেই ফোন কেটে দেয়। ফোনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সাফায়েত পাটোয়ারি দাঁড়িয়ে থাকেন। দিন দিন ছেলের ব্যবহার দেখে তিনি সত্যি অবাক হয়ে যাচ্ছেন। আহিল একবারে রিমিশাকে সন্ধ্যার পরে নিয়ে আসে। এসে দেখে বাড়িতে কেউ নেই, চারপাশটা একদম নীরব, যেন পুরো বাড়িটাই ফাঁকা হয়ে গেছে। আহিল অবাক হয়ে ফরিদা বেগমকে ডাকতে শুরু করে। তখনই রাইসা এসে বলে, চলো ভাবি, ছাদে চলো। আহিল জিজ্ঞেস করে, কেন? আব্বু আম্মু ভীষণ রেগে আছে আপনার উপর। তাদেরকে একবার ফোন করে বলেননি কেন কোথায় আছেন? তাই বলেছে ছাদে যেতে। আহিল বলে ওঠে, রাগ করেছে তাই ছাদে যাবে কেন? আরে ভাইয়া, তুমি এত কথা বলছো কেন, চলো। তারপর তিনজনেই ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। রিমিশা ভয়ে ভয়ে যাচ্ছে, নিশ্চয়ই আম্মু অনেক রাগ করেছে। সে তো এত কিছুর মাঝে ভুলেই গিয়েছিল, না হলে নিশ্চয়ই একটা ফোন করে সবাইকে জানিয়ে দিত। এগুলো ভাবতে ভাবতেই তারা ছাদে এসে পৌঁছায়। এসে দেখে পুরো ছাদ অন্ধকার, কাউকেই দেখা যাচ্ছে না। তখন সবাই একসঙ্গে বলে ওঠে, হ্যাপি বার্থডে রিমিশা। আর সঙ্গে সঙ্গে সব লাইট জ্বলে ওঠে। হঠাৎ আলো জ্বলে ওঠায় রিমিশা অবাক হয়ে চারদিকে তাকিয়ে থাকে। সব কিছু পরিপাটিভাবে সাজানো, ফুল, লাইট, ডেকোরেশন, সব কিছু যেন একদম স্বপ্নের মতো। রিমিশা আজ একটার পর একটা ঝটকা খাচ্ছে। সবাই তার জন্য এত কিছু করছে। ফরিদা বেগম এগিয়ে আসে রিমিশার মাথায় চুমু খেয়ে বলে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আম্মু, জীবনে অনেক বড় হও। সাফায়েত পাটোয়ারি তার দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে, আর কত দাঁড়িয়ে থাকবে? মেয়েটাকে কেক কাটার সুযোগও তো দিবে। তারপর রিমিশার দিকে এগিয়ে আসে। তার পরনে এখন সকালের কলেজ ড্রেস, আর সে এই ড্রেস পরে সকাল থেকে দুইবার বার্থডে সেলিব্রেট করেছে। রাইসা এনে রিমিশার মাথায় একটা মুকুট পরিয়ে দেয়। তারপর রিমিশা কেক কাটে আর একে একে সবাইকে খাইয়ে দেয়। তারপর সবাই একে একে গিফট দেয়। সাফায়েত পাটোয়ারি গিফট দিতে এসে বলে, বেশি কিছু করতে পারি না আম্মু, হঠাৎ করে যা পেয়েছি তাই করেছি, মনে কষ্ট নিও না। কি বলছো আব্বু, এত সুন্দর করে সাজিয়েছ, আমার খুব পছন্দ হয়েছে। তারপর একটা গিফট রিমিশার দিকে বাড়িয়ে দেয়। সারাদিন বাইরে থাকার কারণে ফরিদা বেগম বলেন, গিফটগুলো এখন আর খোলার দরকার নেই। সারাদিন বাইরে ছিলে, এখন ফ্রেশ হয়ে ঘুমাও, এগুলো বরং কালকে খোলো। এই কথা শুনে রিমিশাও বেশ খুশি হয়, কারণ তার কাছে সত্যি বড্ড ক্লান্ত লাগছে আজ। তারপর একে একে সবাই নিচে চলে যায়। রিমিশা রুমে এসে একবার শাওয়ার নিয়ে নেয়। তারপর গিয়ে ডিভানে ঘুমিয়ে পড়ে। সারাদিনের ক্লান্তি যেন তার চোখে এসে ভর করেছে, তাই সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ে। আহিল আজও এসে দেখে রিমিশা একই অবস্থায়, তাই সে একবারে শাওয়ার নিয়ে নেয়। তারপর এসে রিমিশাকে পাজাগুলো করে নিয়ে বিছানায় শুয়ে দেয়। মেয়েটা একটুও টের পায় না। তারপর আহিল আলমারি থেকে একটা বক্স বের করে আনে।
বক্সটা খুলে একজোড়া স্বর্ণের নূপুর বের করে রিমিশার পায়ে পরিয়ে দেয়। এরপর পায়ে আলতো করে একটা চুমো খায়। লাইট অফ করে জিরো লাইট জ্বালিয়ে রিমিশার গা ঘেঁষে শুয়ে পড়ে। তারপর রিমিশার শরীর থেকে যেন মিষ্টি একটা সুবাস টেনে নেয়। সকাল হতেই রিমিশার ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে চারপাশে তাকাতেই সে থমকে যায়। সে তো কাল রাতে ডিভানের উপর ঘুমিয়েছিল, তাহলে বেডে এলো কিভাবে? রিমিশা ধীরে ধীরে উঠে বসে। পাশে তাকিয়ে দেখে আহিল এখনো গভীর ঘুমে বালিশে মুখ গুজে শুয়ে আছে। সে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে বেড থেকে নামতেই হঠাৎ টুংটাং শব্দে চমকে ওঠে। রিমিশা ভ্রু কুঁচকে নিচের দিকে তাকায়, আর তাকিয়ে বিস্ময়ের চোখ বড় বড় হয়ে যায়। তার দুই পায়ে ঝলমল করছে স্বর্ণের মোটা একজোড়া নূপুর। সকালের হালকা আলোয় নূপুরগুলো আরও চকচক করছিল। রিমিশা অবাক হয়ে কয়েকবার পা নাড়িয়ে দেখে। নূপুরের মিষ্টি শব্দে পুরো রুমটা যেন অন্যরকম সুন্দর লাগছিল। মুহূর্তেই তার মনে পড়ে যায় রাতে তো এগুলো ছিল না। তাহলে? রিমিশা ধীরে ধীরে ঘুরে আহিলের দিকে তাকায়। ঘুমন্ত মানুষটার ঠোঁটের কোণে হালকা হাসি লেগে আছে। দেখি বোঝা যায় এটা আহিলেরই কাজ। রিমিশার ঠোঁটের কোণে অজান্তেই একটা হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে আবার বেডের কাছে এগিয়ে যায়। তারপর নিচু হয়ে আহিলের মুখের দিকে তাকিয়ে আসতে বলে, আপনি না একদম পাগল একটা। ঠিক তখন আহিল হঠাৎ করে হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। রিমিশা চমকে ওঠে। এই, কি করছেন? আহিল আদৌ ঘুমে চোখ না খুলে বলে, আমার বউয়ের পায়ে নূপুর ভালো লাগছে কিনা দেখছি। রিমিশার বুকটা কেমন যেন ধুকফুক করে ওঠে। সে লজ্জায় চোখ নামিয়ে ফেলে। আহিল তার নূপুর পরা পায়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। পরদিন সকালে রাইসা ভার্সিটিতে যায়। ঠিক তখনই তার সামনে একটা গাড়ি এসে থামে। রাইসা ভুড়ো কুচকে তাকিয়ে থাকে। গাড়ির গ্লাস নামতে দেখা যায় তুষার। তুষার বলে, কি হয়েছে? কোথায় থাকো তুমি? মেসেজ দিলে রিপ্লাই দাও না কেন? রাইসা এবার তেতে উঠে বলে, কি সমস্যা আপনার? পুরো রাত কথা বলার পরও সকালে মেসেজ রিপ্লাই দেরি হলে আপনি জিজ্ঞেস করছেন কেন রিপ্লাই দিচ্ছি না। তারপর রেগে বলে, আপনি জানেন আপনার জন্য আমি এখন আর ভার্সিটিতে মন দিয়েও ক্লাস করতে পারি না, বাসায় ভালোভাবে পড়তে পারি না। তুষার কানের কাছে হাত দিয়ে বলে, আচ্ছা রাগ করো না পাখি, সরি। কিন্তু রাইসা আর দাঁড়ায় না, ভেতরের দিকে চলে যায়। তুষার পেছন থেকে বলতে থাকে, এই জীবন শেষ হয় না, তোমায় ছাড়া ভালো লাগে না, সব কিছু আন্ধার লাগে, বেঁচে থাকা কি যাতনা। তুষার নাটকীয় কথা শুনে আশেপাশের কয়েকজন স্টুডেন্ট ঘুরে তাকায়। রাইসা কয়েক কদম সামনে গিয়ে আবার থেমে যায়। বিরক্ত হয়ে চোখ বন্ধ করে গভীর শ্বাস ফেলে। তারপর আবার দ্রুত পায়ে তুষারের গাড়ির সামনে এসে দাঁড়ায়। তুষার সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে। রাইসার আগে কণ্ঠ বলে, আপনি কি একটুও লজ্জা করে না? ভার্সিটির সামনে এসব কি শুরু করেছেন? তুষার ঠোঁট কামড়ে হাসি চেপে বলে, আমি তো শুধু আমার মনের কষ্ট বলতেছিলাম, আর একটু বললে সবাই মিলে আপনাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিত। তুষার এবার হেসে ফেলে। তারপর মায়া ভরা গলায় বলে, তাহলে রিপ্লাই দাও না কেন? রাইসা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ব্যাগ থেকে একটা ছোট্ট চকলেট বের করে তুষারের দিকে বাড়িয়ে দেয়। এই নিন, এখন চুপচাপ বাসায় যান। তুষার অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা আমার জন্য? রাইসা চোখ ঘুরিয়ে বলে, না, গাড়ির জন্য। কথাটা বলেই সে দ্রুত দৌড়ে ভার্সিটির ভিতরে চলে যায়। তুষার হাতে চকলেট নিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা হাসি ফুটে ওঠে। মনে মনে শুধু একটাই কথা ঘুরছিল, মেয়েটা রাগ করে কিন্তু যত্নও করে।